জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করে। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত হয়, এবং সেইটির ব্যত্যয় কিন্তু আজকেও ঘটছে না। আর ইউ ফেমাসের এই আয়োজনটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একসাথে দেখতে পাবেন। ফলে সেখানে আমাদের সাথে যুক্ত হওয়ার যে সারথীরা থাকবেন, তাদেরকে আপনি যে কোনো ধরনের প্রশ্ন কিংবা মন্তব্য কিন্তু জানাতে পারেন। আপনার হয়ে আমি সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো কিন্তু পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। ফলে এখনই কিন্তু দেখতে থাকুন এবং লিখতে থাকুন আপনার যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন। এবং আজকে আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, বেশ কিছু গুণী মানুষ যুক্ত রয়েছেন, যাদের কাছ থেকে শুনবো তাদের জার্নিটার কথা। এই জার্নিটা একটু বিশেষ জার্নি, বিশেষ করে আমি গত 1 বছরের কিংবা তার আগের সময়টা, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের সময়গুলো কীভাবে কাটিয়েছেন, কিংবা সেই সময়কার আন্দোলনের যে গতিধারা কেমন করে তারা অতিবাহিত করেছেন, সেগুলো নিয়ে কথা বলবো। তবে তারা আসলে নিজেদের আলাদা যে পরিচয়, সেটি দিয়ে অনেক বিখ্যাত, অনেক ফেমাস মানুষ। আমরা সেটাই একটু আগে জানাতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছে আমাদের ছোটোবেলার অনেক বড় মানুষ, আমরা যার গান পুরো বাংলাদেশ আসলে ছেয়ে গিয়েছে এবং অনন্য রেকর্ড করেছে। আমি খুবই কৃতজ্ঞ, আমাদের সাথে যুক্ত রয়েছেন ইথুন বাবু, গীতিকার, সুরকার ও গায়ক, নানান গুণে গুণান্বিত এবং আমাদের মানুষ। স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকেও, সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইথুন বাবু ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কৃতজ্ঞতা। দর্শক, আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন, তিনিও আসলে সুরের মানুষ, গানের মানুষ, এবং তিনিও তার মাধ্যমে, অর্থাৎ সঙ্গীত যে একটা আলাদা শক্ত অবস্থান করতে পারে যে কোনো প্রেক্ষাপটে, সেটি যে কোনো ধরনের আন্দোলন হোক, সেই কথাগুলোই নিয়ে হয়তো আজকে আমরা আলোচনা করব। এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন খৈয়াম শানুর সন্ধি, যিনি সঙ্গীত পরিচালক এবং নিজেও একজন সঙ্গীত শিল্পী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? খুবই ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি আরো বেশি। জি, আমরা চাই যে সবাই ভালো থাকুক, পুরো এই বাংলাদেশটার মানুষ যারা রয়েছেন সবাই যেন ভালো থাকে, সেই প্রত্যাশা এবং প্রত্যয়টা আমরা রাখতে চাই। ইথুনবাবু ভাই, আমাদের এই আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে, আমি বিনীতভাবে আপনাকে এই প্রশ্নটা করছি, যদিও এটা আমার জন্য খুব বেশি স্বস্তিদায়ক না এই প্রশ্নটা করা অনেক সময়, যেমন আপনার জন্য তো নাই। আর ইউ ফেমাস? জনগণ বলে, শ্রোতা বলে, ভক্ত বলে, ভালোবাসা বলে, সবাই বলে। আচ্ছা, আমি মনে করি না আমি ফেমাস, আমি মানুষ। আচ্ছা, এটা হয়তো বিনয় আপনাকে, কিন্তু আপনার কাজ আসলে আলাদা একটি জায়গা তৈরি করেছে। সন্ধি, একই প্রশ্ন আপনার কাছে করতে চাই, প্রশ্নটি আগেও করেছিলাম। আর ইউ ফেমাস? জীবন তো একটা জার্নি। আমি ফেমাস কি ফেমাস না, আমি ভালো কি খারাপ, আমার জার্নি যখন শেষ হবে তখন ডিসিশন নেওয়া হবে যে এই মানুষটা কি ভালো ছিল না খারাপ ছিল। তো আমার এখন আমি ভালো, এখন আমি অনেক ভালো কিছু করছি, বা একটা সমাজে খারাপ হয়ে গেলাম, তাহলে তো আসলে সেটা আমার এই ভালোর কোনো মূল্য থাকবে না। তো আমি শেষ পর্যন্ত ভালো থাকি নাকি সেটার উপর ডিপেন্ড করছে, তখন আমি ফেমাস থাকি। শেষ পর্যন্ত ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সেই শেষ পর্যন্ত ভালো থাকার গল্পগুলো আমি আসলে একটু জানতে চাই। এখানে একটু আমার একটা কথা আছে। জি। প্রশ্ন করো মনের কাছে, মনের ভিতর বিবেক আছে, তারপর বলে দাগ লেগেছে, ওরে দাগ লেগেছে, দাগ লেগেছে, হাই বলে দাগ লেগেছে, ওরে দাগ লেগেছে, দাগ লেগেছে, হাই বলে তোমার দেখা নাই, বেলায় আমার যাই চলে যাই। তো বিষয়টা হইতেছে যে আমি কেমন, আমার চেয়ে ভালো কেউ জানবে না। ওকে একটু কথা বললাম, এটা সন্ধি তো ভালো গান গাইতো, চমৎকার। তো আমি যদি আমাকেই না বুঝতে পারি, তাহলে আমাকে অন্য কেউ বুঝতে পারবে না। জাস্ট আমার কথাটা এটাই ছিল। প্রশ্ন করো মনের কাছে, মনের ভিতর বিবেক আছে, দাগ লেগেছে। চলেন এবার আপনার প্রশ্নে। নিশ্চয়ই সহজ হয়ে গিয়েছে অনেকটা ব্যাপারটা। তবে এই যে প্রভাবটা রাখা যে কোনো বিষয়ে, যেমন সে বলছিল যে জীবনে একটা জার্নি, সেই জার্নির মধ্যে নানান কাজগুলো আসলে প্রভাব রাখে। আপনাদের কাজগুলো তো প্রভাব রাখি। আমি যদি একটু ফিরে যেতে চাই, খুব বেশি দিন আগের নয়, বছর খানেক আগের প্রেক্ষাপটের কথা আপনারা সবাই জানেন। সেটি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে সঙ্গীত একটা বড় ধরনের প্রভাব রেখেছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে আন্দোলনগুলোকে আরও
একটু জাগরণী করতে, একটু চিরঞ্জীব করতে, আরও বেশি সবার মধ্যে অনুপ্রেরণা দেওয়ার জন্য সঙ্গীতটা না খুব বড় ধরনের একটা ইফেক্ট ফেলেছে। এবং বিশেষ করে আমরা দেখেছি তরুণ প্রজন্মের মধ্যে এই অ্যাটাচমেন্টটা অনেক বেশি। আমি একটু সন্ধি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, কেননা হচ্ছে আপনিও নিজেও একটা তরুণ প্রজন্মের অংশ। ঠিক কেন এই অ্যাটাচমেন্টটা হয় এবং সঙ্গীত আসলে কী ধরনের প্রভাব ফেলে? এবার এর আগের প্রেক্ষাপটটা আমরা একটু বলি যে মহান মুক্তিযুদ্ধ 1971 সালে আমরা দেখেছি, সেখানেও কিন্তু সঙ্গীতের একটা বড় ধরনের অংশগ্রহণ ছিল। আমার যেটা মনে হচ্ছে যে আমি তো একবারে মানে আমার কোনো দল নাই, আমি বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসি, না আওয়ামী লীগ, না বিএনপি, না এনসিপি, আমি বাংলাদেশ। তো একজন শিল্পী হিসেবে যখন আমি দেখেছি যে আসলে কি রাইট অ্যান্ড কি রং, তখন আমার রাইটের পক্ষে দাঁড়াতে হয়েছে। এখন আমি একটা ছোট্ট শিল্পী, আমি, আমার বন্ধু আরমিন, তন্ময়, আমরা যখন দেখলাম যে আসলে মানুষকে মেরে ফেলছে পাখির মতো, তখন আমাদের খুব খারাপ লাগে। আমরা ইমোশনাল, আমরা আর্টিস্ট, তো আমরা ওইটুকুর প্রতিবাদে আমাদের জায়গা থেকে আমরা যা করতে পেরেছি। আমরা দেখছিলাম যে শায়ান আপু ছিল রাস্তায়, কৃষ্ণকুলি আপু ছিল, তারা তো সবার সাথে গান গাইছিল, আমরা প্রতিবাদ করছিলাম। তো আমাদের একদম সাধারণ বিবেক থেকে যতটুকু একজন শিল্পী হিসেবে করা যায় আমরা ততটুকুই চেষ্টা করেছি। আর শিল্পটা আসলে খুব সহজে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। থাকে না অনেক সময় টিভিতে জিঙ্গেল করতো, একটা জিঙ্গেল কেন জিঙ্গেল করলে কি হয়, অ্যাডভার্টাইজে যে আমার প্রোডাক্টটা মানুষের কাছে খুব কাছে গানের মাধ্যমে পৌঁছে যায়। তো গানের মাধ্যমে মানুষের মনের কাছে পৌঁছানো খুব সহজ। তো আমার মনে হয় তাই শিল্পী হিসেবে যে কিছু দায়িত্ব থাকে এবং শিল্পী হিসেবে কিছু আমার দেশের প্রতি দায়িত্ব আছে অতটুকু। এখন আমি যে একবার নেমেছি সেটা না, বারবার দেশে সরে আসলে বারবার নামবো। আমরা গত সপ্তাহে একটা গান রিলিজ করছি, আমার লেখা সুরে মৌসুমী গেছে, এ যুদ্ধ কবে হবে শেষ। মানে বিষয়টা ওরটাই, মানে আমার সাথে ওর যুদ্ধ, ওর সাথে ওর যুদ্ধ, আমাদেরকে কতবার নামতে হবে, কতবার দেশকে মুক্ত করতে হবে, বিষয়টা এটা ছিল, এ যুদ্ধ কবে হবে শেষ। যুদ্ধটা আসলে ইতিবাচকভাবে শেষ হোক সেই প্রত্যাশা তো করছি। বাবু ভাই, আমি একটু ফিরতে চাই আপনার দীর্ঘ সঙ্গীত জীবনের এই জার্নিতে। আমি যদি প্রেমের অংশ বলি সেখানেও প্রভাব আছে, আমি যদি দ্রোহের অংশ বলি সেখানেও আপনার প্রভাব আছে, আমি যদি বলি এই যে বিপ্লব, গণ অভ্যুত্থান, সেখানেও আপনার আসলে অংশগ্রহণ, সঙ্গীতের মাধ্যমে অংশগ্রহণটা আছে। আপনি এই, আমরা বলছি যে আমাদের এখন হচ্ছে বাংলাদেশ 2.0 জেনজির জেনারেশন, তাদের অভিব্যক্তিটা, তারাও কিন্তু এই যে সুরটাকে, গানটাকে ক্যাচ করে ফেলেছে এবং এটার মাধ্যমে আন্দোলনটাকে ওই সময় দেখেছি আরও বেগবান হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে আপনারই গান, সেই গানটাও কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। আপনি জেনজির এই স্টাইলটা, ধরনটা আসলে কেমনভাবে দেখেন? আমি প্রথমে বলি, ও খুব ভালো কথা বলছে সন্ধি, সুর মানুষকে জয় করতে পারে, মন জয় করতে পারে, তারপরে কিন্তু একটা লিরিকের বিষয় আছে, আমি কি কথা দিব ওখানে, জি, আমি গাঁথবো কি করে, যে গাবে সে কি পারবে যেতে ওই সুরটা নিয়ে মানুষের হৃদয়ের ভিতরে। প্রাণ কথা বলে না, প্রাণ শুনে, ও আকার ইঙ্গিতে মুখ দিয়ে বলে। গান এমন একটা বিষয়, বিশ্ব জয় করা যায়। জাতীয় কবি নজরুলকে নিয়ে আসেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে আসেন, সে জেলের মধ্যে থেকে বিদ্রোহী কবিতা, তার সেই চিন্তা ধারা, এগুলা কি আমাদের প্রেরণা না? অবশ্যই এখান থেকে নিতে হবে। তো নেওয়া থেকে কিন্তু শিখা, আপনি যদি বই পড়ে পরীক্ষা দেন আপনি নিয়েও শিখতে পারবেন। মানুষ কিন্তু মানুষের ব্যবহার দেখে পড়ে। 19 বছর 17 বছর মানুষরা যে জুলুম করতে করতে দ্রব্য মূল্য, দেশ মানে কোথায় নিয়ে চলে গেছে, প্রতিটা সেক্টর যদি ওর মধ্যে, সন্ধির মধ্যে ওই জিনিসটা কিন্তু জেগে গেছে, ও কিন্তু নেমে পড়ছে। আর আমরা তো 15 বছর 15.5 বছর রাস্তায় ছিলামই। এরকম কোনো মানুষ হতে পারে বা কোনো কালনাগিনী হতে পারে, দেশে জন্মগ্রহণ করতে পারে, মানুষের পেট থেকে আসতে পারে, এটা আমার বিশ্বাসই ছিল না। কথায় কথায় ওটা ওর বাপের, কথায় কথায় এটা ওর বাপের, মানে যা ইচ্ছা তাই। তখনই আমরা লিখছিলাম, দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে দাঁড়িয়ে আছি, ভয় দেখিয়ে হবে না রেখা। তো আমরা কিন্তু এক হাতে মৃত্যু, এক হাতে মুক্তি। ওরা কিন্তু তার ভিতরে, ওর সন্ধিরও কিন্তু বিষয়টা তাই ছিল, ওর হাতে কিন্তু মুক্তি ছিল আর মৃত্যু ছিল। আমরা জয় পেয়েছি। আমরা
নতুন স্বাধীনতাকে অনেক রক্তের বিনিময়ে পেয়েছি। এটা কিন্তু ফেলে দেওয়ার বিষয় না, এটা গভীর চিন্তার বিষয় যে শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে মারছে। জি, এটা মেনে নেওয়া যায়? পৃথিবীর কেউ মেনে নিতে পারবে না। তাহলে আমাদের উপরে কি বর্বরচিতার, কি অত্যাচার, কি নদীতে লাশ ভেসে উঠছে, হামলা মামলা, যেই কিছু বললে বউকে পায়নি, স্বামীকে নিয়ে গেছে, স্বামীকে পায়নি, বউকে নিয়ে গেছে, বাবাকে পায়নি, সন্তানকে নিয়ে গেছে, সন্তানকে পায়নি, বা মাকে নিয়ে গেছে। এটা কি শুরু করেছিল? তো এইখানে বলছিল আমাদের এক বড় ভাই, গল্প করতে করতে আল্লাহ ধরে না, আবার যাকে ধরে তাকে ছাড়ে না। তো বিধাতা সৃষ্টিকর্তা একজন আছে, মরণের ভয় করতে হবে। আমি বাঁচবো কতদিন? দেশকে এমন কিছু দিয়ে যেতে হবে যে যাতে আমাকে মনে রাখে। যেমন আমরা গান করেছি, আমাদেরকে কিন্তু মনে রাখবে, সন্ধিকে কিন্তু সবাই মনে রাখবে, আমাদের চলাটাকে মনে রাখবে, কথা মনে রাখবে। কিন্তু মিথুন বাবু ভাই, যেই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছিলেন, সেই আন্দোলনটা যদি সফল না হতো, মনে রাখার তো সুযোগও ছিল না, তখন তো আসলে উল্টাটাও হতে পারতো। এটার জন্য আমি সব জায়গাতে, যখন আমরা শো করতে যাই, সব জায়গাতে বলি যে মহান রাব্বিল আলামিন এবং দেশবাসীর ভালোবাসার জন্য আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন না। তো আয়নাঘর, টায়নাঘর, নীলঘর, চালঘর সব কিছু সন্দেহ থাকতো, আমার তো লাশ খুঁজে পাওয়া যেত না। আমরা কোন টার্গেটে ছিলাম? কারণ আমরা দিয়েছিলাম তলে তলে ব্যথা। তোমার চেয়ার ভেঙে যাচ্ছে, তুমি দেখছো, ও চেয়ারে বসতে আর পারবে না, মাথার স্ক্রু নরভর হয়ে যাচ্ছে, চিন্তার চিতায় বসে তুমি ভাবছো। তো আমরা তো মনে করেন মামার বাড়ির আবদার, ভোটের বাক্সের আর্থি মর, আমরা তখন থেকে তো করে আসছি। আমরা প্রায় 40টা গান করে আসছিলাম, নাটকও করছিলাম 7টা। আমাকে তো আমার বাসাতে যেভাবে অত্যাচার করছে, এই গল্পগুলো যদি এখন বলি তাহলে ও আর কথা বলতে পারবে না। তা আমি চাচ্ছি না, যেহেতু একটা খুব সুন্দর দিন, আর কয়েকদিন পরে আমরা এনজয় করব এটাকে। আমরা শোক পালন করছি এখন, 5 তারিখের পর বিজয় পালন করব, আমাদের যেটা বিএনপি থেকে করা হয়েছে। তো আমি চাচ্ছি না কোনো দুঃখ কষ্টের গল্প করতে। আজকে আমি একটাই গল্প করতে চাচ্ছি, এই 12 মাস কি পেলাম। আমরা সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা। আমরা সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। সন্ধি, একটা বিষয় আমি যে এই প্রশ্নটা করেছিলাম যে জীবনটা থেমেও যেতে পারতো, থেমে যেতে পারতো ভেবেছি, আমার সন্তান আছে, পরিবার আছে, বাট আসলে যে ন্যায় অন্যায়ের মাঝখানে নিজের বিবেকের সামনে যখন দাঁড়াবো, আয়নার সামনে, তখন তো আসলে ঘুমাতে পারবো না। তবে রেজা ভাই, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সত্যি আমি আসলে বলেন স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করা কঠিন একদম। আমি না গত বছর নিয়ে এই বছর জুলাই এসে অবশ্যই ত্যাগ শিকার যারা করেছে তাদেরকে আমি অবশ্যই কষ্ট পাই, যারা 17 বছর কষ্ট করেছে তাদের জন্য আমার খুবই সহানুভূতি আছে। কিন্তু আমি চাই হচ্ছে আমি আসলে আজকে কেমন আছি। আজকে দেশে মব হচ্ছে, কালকে নিউজ শুনছি কোথায় কোনো মানুষ মারা হয়েছে, আমার এগুলো কিন্তু ভালো লাগছে না। আমার তখনকার আমার দেশের আমি বিচারহীনতার মৃত্যু আমি গত জুলাইও দেখেছি, এই জুলাইও আমি দেখেছি। এটা তো আমি এই দেশ তো আমি চাইনি। বাংলাদেশ 2.0 আমি যেটা চাই সেটা হচ্ছে যে এই দেশটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, গরিব তার মানে ন্যায্য অধিকার পাবে, কেউ নির্বিচারে মারা যাবে না। সেটা আমি আগামী নির্বাচিত সরকারের কাছেও চাই, যে আমি চাই একটা সঠিক নির্বাচন, জনগণ নির্বাচিত হবে, যার মূল্যবোধ। অনেকে আছে যারা বিভিন্ন রাজনৈতিক দল সাপোর্ট করে, কেন করবে না? মানুষের তো ভ্যালুস থাকবে, পছন্দ থাকতে পারে। আমি একে পছন্দ করি, আমি ওকে পছন্দ করি, কিন্তু আমি ন্যায় আর অন্যায়ের মধ্যে আমি যদি অন্যায়কে পছন্দ করি, সেটা তোমাকে মানুষ বানাবে না। আমি আসলে গত বছরের থেকে ভাবছি বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবি বেশি। কারণ আমি তো দেশটা যখন স্বাধীন দেশকে তো আমি এখন স্বাধীন করলাম, স্বাধীন হয়ে গেলাম, আনন্দ ফুর্তি করলাম না। আমার দেশটাকে আমি তো বাংলাদেশি, আমার একটাই পরিচয় বাংলাদেশি, আমার পাসপোর্ট বাংলাদেশি, আমি বাংলাদেশে থাকি, এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, বাংলাদেশের জন্য গান বানাই, বাংলায় গান বানাই। তো আমার চোখে দেশটা হচ্ছে এখনও ভালো থাকতে হবে, ভবিষ্যতে ভালো থাকতে হবে। আমাদের কাছে বাংলাদেশ 2.0 মানে আমি যা করেছি, যা পার করে এসেছি, আবার সেই দিনে পড়বো, আবার সেই জীবনে ফেরত যাব, সেটা আমি চাই না। আমরা আসলে ন্যায্যতার জন্যই আন্দোলনটা সক্রিয়ভাবে আপনাদের সকলের অংশগ্রহণ ছিল, তেমনই সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল আমাদের আরও একজন অতিথি যিনি ইতিমধ্যে এসে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আরিফ ফেমাসের আয়োজনে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন RJ আতিকুল গাজী, তিনি আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ ছিলেন এবং যার সাহসী ভূমিকা আমাদেরকে আসলে একটা কাঁপিয়ে তুলেছে এবং সাহসও জুগিয়েছে। স্যালুট আপনাকে। ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি আপনাদের দোয়ায়। আতিকুল গাজী, আমরা একটু কথা বলছিলাম সেই প্রেক্ষাপটটা নিয়ে। আমি একটু ছোট করে, আমাদের একটু পরেই হয়তো বিরতিতে যেতে হবে, আমি একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে
সাহস, যেই ভয় ছিল, এবং সেটাকে আপনি সাহস আকারে নিয়ে নিজের জীবনটাকে তুচ্ছ করে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, ঠিক কেন? দেখেন, যখন আমি আপনার 15 জুলাইয়ের কিছু স্মৃতি দেখলাম যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমাদের ভাই বোনদের উপর যেভাবে লাঠিচার্জ করা হচ্ছিল, তাদেরকে যেভাবে আহত করা হচ্ছিল, রক্ত বের করা হচ্ছিল, তাদের একটা যৌক্তিক আন্দোলন ছিল এটা, সেটাকে রাজাকার আখ্যা দিয়েছে। হয়তোবা রাজাকার শব্দটা এখন বেশি ইউজ হওয়ার কারণে এটা মানুষে খুব নর্মালি নিয়ে নিয়েছে, তবে রাজাকার কিন্তু নর্মাল একটা কিছু না। যারা 1971 মুক্তিযুদ্ধের সময় আমাদের এই যুদ্ধের বিপক্ষে ছিল বা বিরোধী ছিল, যারা চেয়েছিল না দেশ স্বাধীন হোক, তারা হচ্ছে রাজাকার। কিন্তু তাদেরকে রাজাকার বলাটা, সেটা আমার নিজের মাইন্ড চলে গেছে যে আমাদের ভাইদের যৌক্তিক একটা আন্দোলনকে রাজাকার আখ্যা দিয়ে সেটাকে দমন করার চেষ্টা করছে, পীড়ন করার চেষ্টা করছে। সেখান থেকে মূলত আমি ভেবে নিয়েছি যে আন্দোলনের যে কোনো মাধ্যমে হোক আমি নিজে যুক্ত হব। এক পর্যায়ে দেখেন, যদি আমাদের সাধারণ মাইন্ডসেটে যারা আছে, তারা কখনোই আমার মনে হয় না যে মানে ঘরে বসে থাকতে পারবে বা ভয় নিয়ে বসে থাকতে পারবে। যখন দেখবে যে তাদের সন্তান, তাদের ছেলেমেলে, তাদের ভাই বোনদেরকে আপনার স্বৈরাচার হাসিনার বাহিনী গুলি করছে, টিএসএল মারছে বা খুব নির্মমভাবে অত্যাচার করছে, তাদের আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদেরকে দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, আমি মনে করি যে সাধারণ মাইন্ডসেটের বা যে মানুষগুলো মানে আগে হয়তো বা ভয় পেত, তারা কখনো ঘরে বসে থাকতে পারবে। কিন্তু আপনি কেন, মানে সবাই তো অন্যের জন্য হচ্ছে, অন্যকে মারছে, অন্য শিক্ষার্থীকে মারছে, অন্যের সন্তানকে মারছে, কেন মনে হলো যে আমার যোগদান করা দরকার? আরে এটা তো দেখেন, এখানে যদি আমি একটা পয়েন্ট বলি, তাহলে হয়তো আমরা ফ্যামিলির দিক দিয়ে, মানে মধ্যবিত্ত ফ্যামিলি, আমার ফ্যামিলির তেমন একটা আর্থিক ছিল না, যার কারণে আমি হয়তো পড়াশোনাটা করতে পারিনি। তবে যদি আমি পড়াশোনা করতাম, রানিং চালিয়ে যেতাম, কিন্তু ক্লাস 9 পর্যন্ত পরে স্টপ দিতে হয়েছে আর কি, আর্থিক সহায়তা মানে সমস্যার কারণে। যে পড়াশোনা যদি চালিয়ে যেতে পারতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি নিজেও স্টুডেন্ট থাকতাম। অবশ্য হয়তো আমি একটু দেরিতে তাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছি 18 জুলাই থেকে। যদি আমি পড়াশোনাটা করে রানিং চালিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো আমি তাদের থেকে 1 জুলাই থেকে যুক্ত হতে পারতাম। একদমই তাই। এবং সেটা আপনি হয়তো চিন্তাই করেছেন, এই দেশ, এই মানুষগুলো তো আমাদেরই, আমরাই হয়তো আমারই ভাই বোন, এবং তাদেরকে এভাবে নির্বিচারে মানুষ মারা, সেটা আসলে অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদটা করতেই আপনি হয়তো 18 জুলাই থেকে মনে করেছেন যে না, এখানে থাকা দরকার। দেখেন, হয়তো আমি এখানে আরেকটা পয়েন্ট ধরে দিই, হয়তো আমি পড়াশোনাটা করতে পারিনি, কিন্তু আমি যে পরবর্তী সময় আমার একটা লাইফ আছে, আমি একটা বিয়ে করবো, আমার বাচ্চা কাচ্চা হবে, আমি তো তাদেরকে পড়াশোনা করাবো। এটা তো একটা যৌক্তিক জিনিস। আমার যৌক্তিক আন্দোলনটাকে আমাদের ভাই বোনদের যেভাবে দমন করার চেষ্টা করছে, পরবর্তী সময় আমরা যদি এখন এটা নিয়ে প্রতিবাদ না করি, পরবর্তী সময় আমার ছেলে মেয়ে বা আমাদের সন্তানরা বা অন্য কেউ যারা এই আন্দোলন, এরকম একটা আন্দোলন করার চেষ্টা করবে, যে যৌক্তিক একটা দাবি আদায় করবে, তখন যে পরবর্তী তাদের সাথে এরকমভাবে টর্চার করা হবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। যার কারণে আমরা চেষ্টা করছি আমরা প্রথম থেকেই জিনিসটাতে অ্যাকশন নিয়ে যাবো। একটা জায়গায় প্রতিবাদের এই জায়গাটাতে সৎ থাকা দরকার, এবং সেই কারণেই আপনাদের সক্রিয় অংশগ্রহণ অন্যরকম একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি করেছে। তবে সেই পরিবর্তিত পরিস্থিতিটা কেমন আছে সেটা একটু জানবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন, এক ঝাঁক গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইথন বাবু ভাই, আপনার কাছে ফিরতে চাই। বলছিলাম যে পরিবর্তিত পরিস্থিতি, বছরখানেক পার হলো আমাদের গণ অভ্যুত্থানের। সেই অভ্যুত্থানের পরে আপনারা যে প্রত্যাশা করেছিলেন, যেই স্বপ্ন নিয়েছিলেন যে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চান, বাংলাদেশটাকে একটা স্থিতিশীল জায়গায় নিতে চান, এবং যে বাংলাদেশটা হবে গণমানুষের, সবার বাংলাদেশ, কোনো একটা গোষ্ঠী, কোনো একটা রাজনৈতিক দলের নয়, সেটা কি আসলে হয়েছে বা কি করতে পেরেছেন আপনারা? এই বিষয়টাতে আমি খুব মর্মাহত, কারণ ভাবলাম 12 মাসে একটা কিছু ভালো হবে, কিছু একটা ভালো হবে, হচ্ছিল। হঠাৎ করে দেখলাম একজন উপদেষ্টার বাবা কন্ট্রাক্টর হয়ে গেল। আপনাদের টিভিতেই প্রচার করছে। এখন দেখছি ওরই বাবা, তারই অঞ্চলে তার ভয়ে মানুষ পালিয়ে যাচ্ছে, স্ত্রীর নাম আছে। অদ্ভুত বিষয়গুলো দেখেন। আল জাজিরা কয়েকদিন আগে একটা তাদের ভিডিও করছে, প্রায় 55 মিনিটের। জি, দেখেন, আমাদের আবু সাইদকে ওই গুলি করে কিন্তু মারেনি, আগে তাকে প্রচণ্ডভাবে টর্চার করা হয়েছে, তার ঘাড়ের দিক দিয়ে রক্ত পড়ছে, তাকে গোটা 20 পুলিশ মারধর করছে, তারপর প্ল্যানটা করছে যে ওকে গুলি করতেই হবে, ওকে মেরে ফেলতেই হবে। তারপর কিন্তু আমরা খুব দেখছি যে ওর বুকে গুলি লাগছে। পরের কথাগুলো জানলাম আল জাজিরার মাধ্যমে। দেখেন, দেশটাকে লুটে পুটে খেয়েছে কিন্তু ওই দরবেশ বাবারাই। দরবেশ বাবারা কিভাবে ঢুকে দেশটাকে কি করছে, আজকে দেখেন তাদের কি অবস্থা। দেশ থেকে 80% টাকা চলে গেছে, 20% টাকাতে জেস চলছে এই 12 মাস।
তার মধ্যে যদি উপদেষ্টাদের যদি পিএসের টাকা 300 কোটি 400 কোটি হয়, এই জন্য কি আমরা এই যে 3 ভাই এখানে ছোট ভাইটা আছে ওর একটা হাত নেই, এটার জন্য কি আমরা এটা করেছি? এটা কি চেয়েছি? এটার উত্তর কোথায় পাওয়া যাবে? এভাবে কি 54 বছর চলছে? এভাবে কি চলবে? দেশের মানুষ কি বলবে? এদের লজ্জা নাই? এরা মানুষের, আমি কালকে একটা সার্ভে করে দেখলাম, এখন থেকে 11 মাস আগে মানুষের 90% মানুষের হৃদয়ের ভিতরে ছিল। গত পরশুদিন সার্ভে করে দেখলাম 80% নাই। এই নতুন যে উপদেষ্টাগুলো হয়েছে, এখান থেকে মুক্তি আমাদেরকে ওই যে যেমন ও খুব সুন্দর কথা বলেছে যে আমি বলি যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। আমি সবসময় বলি, গতকালকেও বলছি। তো এই জিনিসগুলো যদি এদের কাছে দেশের মানুষ আশা করে, এইভাবে একটা নির্বাচন ছাড়া সম্ভব না। ওর এবার কথাটা আছে, ও যেমন বললো যে আমার যাকে ইচ্ছা ভোট দিব, এটার জন্য নির্বাচিত সরকার লাগবে আমাদের খুব তাড়াতাড়ি। আমি আপনাদের যমুনাকে আজকে বলে গেলাম, আমার কথাটা কোট করে রাখবেন, যে খুব তাড়াতাড়ি নির্বাচন না দিলে সামনে আমাদের অনেক 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 খারাপ পরিস্থিতি আছে, যেগুলো চিন্তাই করতে পারবেন না। ওরকম দরবেশ বাবা আরও 2-4 তৈরি হয়ে যাবে। সন্দীপ, জানতে চাই, আগ্রহ নিয়ে জানতে চাই, ভোট দিয়েছেন? না, গত 18 সালের ভোট, 22-এ ভোট বা এর আগের 14 ভোট তো দিতে পারিনি। ভোটটা দেওয়ার আসলে সুযোগ হয়নি। এবার আপনি বলছিলেন যে ভোটটা দিতে চান গণতান্ত্রিক পদ্ধতিতে, আপনার যাকে পছন্দ হবে, সেটা এক্স হোক, ওয়াই হোক, আমার নির্বাচনী এলাকায় যে সেরা প্রতিনিধি মনে হবে তার মার্কা দেখব না। আমার যাকে মনে হয় সে আসলে আমার এলাকার উন্নতি করবে, উন্নয়ন করবে, আমার এলাকার মানুষের সুখ দুঃখ বুঝবে, তাকে আমি ভোট দেবো। এটা আমার কখনোই, আমি প্রথম ভোটটা জীবনে যখন দিয়েছিলাম, একবার দিয়েছিলাম, তখন আমি মার্কা দেখে ভোট দিইনি, আমি লোক দেখে ভোট দিয়েছি। এই যে ছোট্ট চাওয়াটা, যেটা আসলে চেয়েছিলেন যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দেশ চলবে, সেখানে মানুষের আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ থাকবে, সেটি 1 বছরের জায়গায় যেই স্বপ্নটা দেখেছিলেন কতটুকু আগালো? আমি তো অপটিমিস্টিক। আমি অপটিমিস্টিক এই কারণে যে এই সরকার নির্বাচিত না, বাট আমাদের আর কোনো সলিউশন ছিল? তা তো ছিল না। আমরা কি 5 আগস্টের পরে কি আমরা একটা নির্বাচন দিয়ে সরকার গঠন করতে পারতাম না। আমাদের নিশ্চয়ই একটা প্ল্যান বি দরকার ছিল। সেভাবেই তো সবাই মেনে নিয়ে, সব রাজনৈতিক দল মেনে এই সরকারকে সমর্থন করেছে। এখন আমি কোনো রাজনৈতিক দল করি না, নিশ্চয়ই রাজনৈতিক দলের প্রতিনিধিরাই আমাদেরকে রিপ্রেজেন্ট করে। তো তারা যেহেতু মেনে নিয়েছে এই সরকারকে, এবং এই সরকার এখন নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, তো আমি নির্বাচনের দিকে তাকিয়ে আছি। এবং আমি যেটা বললাম যে এই সরকারের যেসব অন্যায় হচ্ছে, অনেকে মারা গেছে, আমি তো বললাম আমার কাছে এগুলো ভালো লাগছে না। মানুষকে মব করে মেরে ফেলছে, আমার এগুলো ভালো লাগছে না। কারণ এভাবে আমি বিচার ব্যবস্থা নিজের হাতে নিয়ে একা মেনে নিতে পারি না। যেটার গণতন্ত্রের প্রথম ব্যাপারটাই হচ্ছে যে বিচার সবাই পাবে, ন্যায্য বিচার সবাই পাবে। কাউকে মেরে না ফেলে তাকে বিচারের আওতায় আনতে হবে। যে আদালত বিচার করবে সে কি দোষী না নির্দোষ। এবং আমি আজকে এখানে, ইতুনবাবু হয়তো অনেক বেশি গুণী এবং আমার থেকে অনেক ছোট, আমি যেটা ফিল করি, যেমন আমি আজকে এখানকার মব নিয়ে কথা বলছি এখনকার, এবং এরপর নির্বাচিত সরকার আসলে সে যদি ভুল করে, সে যদি অন্যায় করে, আমি আপনার অনুষ্ঠানে এসে রেজা ভাই আমি বলবো যে আমার এগুলো ভালো লাগছে না, এবং সেখানে আমি আমার জায়গা থেকে, কারণ আমি আসলে কোনো দল করি না, আমি বাংলাদেশ করি। বাংলাদেশ করলে আমার এই দেশে আমি নিঃশ্বাস নেই, এই দেশে আমি খাই দাই, এই দেশে আমি ট্যাক্স দিই, সব করি। তো আসলে আমার এই দেশ নিয়ে আমার চিন্তাভাবনা, আমার আসলে কোনো দল নিয়ে কোনো মানুষ চিন্তাভাবনা। এই দেশের শিশুরা যেন শিক্ষা পায়, ওর যে লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমি চাই ও লেখাপড়া করবে, ও জীবনে লেখাপড়া করে ও পুরো পৃথিবীর ইতিহাস পড়বে, ও পৃথিবীর রাজনীতি পড়বে, ও পড়বে কীভাবে হিটলার কীভাবে ফল করেছে, ও কীভাবে পড়বে, ও কার্ল মার্কস পড়বে, তখন বুঝবে যে আমি ডানপন্থী হব না বামপন্থী হব, ও তখন চয়েস হবে, তাই না? এটাই আমি চাই যে আমাদের সবাই মানে একটা সুন্দর দেশ হোক, সবাই যেন দেশকে ভালোবাসে, যে দেশকে ভালোবাসে সে অন্যায় করতে পারে, সে অন্যায় মানতে পারে। সন্দীপ, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি ক্ষমতাকে ক্ষমতা মনে করো, দায়িত্ব না মনে করো, এই যুগ থাকবে। তোমাকে ক্ষমতা মনে করা যাবে না, তোমাকে দায়িত্ব করতে হবে। যেমন যে গোপালগঞ্জের কিছুদিন আগের যে ঘটনাটা ঘটলো, যে উপদেষ্টারা গেল বা মানে নতুন যে দলটা গেল, তারা কিন্তু জানতো, অনেক টেলিভিশনও জানতো, এবং অনেকেও বলেছে যে এটা ভাঙা হবে, সেটা ভাঙা হবে, তো তারা কিন্তু এটা নিয়ে যেতে পারতো। ওরা কিন্তু, দেখো তুমি মবের কথা বলছো, তৈরির পিছিয়ে কার কার হাত আছে এখানে জানতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। কারণ যারা 15 বছর শাসন করছে তাদের কিন্তু বাচ্চা কাচ্চাগুলোকে রেখে গেছে, মা কিন্তু দিল্লিতে আছে,
ভুলে গেলে চলবে না। বাচ্চাগুলো কিন্তু মাঝে মধ্যে না চিংড়ি মাছের মতো লাফিয়ে ওঠে। এইখান থেকে তোমাকে বাঁচার জন্য ওইদেরকে ধরতে হবে, কারণ আমাদের ভাই আমি একটা বলি, ওখানে গোপালগঞ্জে 4 জন মানুষ মারা গেছে, তারা কিন্তু বাংলাদেশি। আমি রিয়েলি আমার খুবই খারাপ লাগে 4 জন মানুষ মারা গেছে। এই 4 জন মানুষ মরবে কেন? তাহলে এই 4 জন মানুষ মারা গেল এবং এটা যে এই মৃত্যু সেটা যেই দলের হোক, তারা আমার বাংলাদেশের মানুষ না, তার মা নাই, বাবা নাই, তার পরিবার নাই, তার বন্ধু বান্ধব নাই, সে কি আমার একটা বন্ধু হতে পারতো না? তাহলে এই 4 জন মানুষের মৃত্যু আসলে আমি চাই না। তুমি তাহলে চিন্তা করো যে যারা গেছে, উপদেষ্টা যারা গেছে, তাদেরকে যে মারার জন্য হাজার হাজার লোক লটি বটি অমুক নিয়ে আসছিল, তাদেরকে যদি পুলিশ বাধা না দিত বা আর্মি যদি না যেত, বিডিআর যদি না থাকতো, ওদের কি অবস্থা হতো তুমি কি চিন্তা করছো? তাহলে আপনার আসলে আমাদের দেশে অবশ্যই ইন্টেলিজেন্স আছে, সেখানে যে একটু বলি যে সেখানে আসলে যে আমাদের কথাটা হচ্ছে যে কথাটা যে সহিংস পরিস্থিতি যেটা, সেটা আসলে কারোর কাছে সহিংস পরিস্থিতি হতে পারে কি জানতো না সরকার, জানতো না। সহিংস অবস্থায় যেই যাক, আমরা যেটা বলতে চাচ্ছি যে পদ্ধতিগত পরিবর্তন, সেই পদ্ধতিগত পরিবর্তনের জন্যই আপনারা আসলে লড়েছেন। এবং রবীন্দ্রনাথে যেতে হবে, আমি জেনে শুনে বিষ করেছি পান, বুঝছো? রবীন্দ্রনাথ সেই লড়াইয়ের আসলে আতিকুল কাজী, আমি আপনাকে ফিরতে চাই যে আপনারা জানতেন যে পদ্ধতিগত পরিবর্তনটা আসলে করতে হবে। একটা দেশের নানান ধরনের অন্যায্য হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এবং বিশেষ করে যখন আমরা বলছিলাম যে নির্বিচারে মানুষ মারছে, এটা একটা অন্যায়, এবং যেই হোক সেটা বাংলাদেশের মানুষ, এটা হয় না, তখন আপনারা লড়েছেন। লড়ার পরে এখন দীর্ঘ 1 বছর পার হলো, 365 দিনের কাছাকাছি সময়, কি পরিবর্তন দেখলেন? যে প্রত্যাশাটা করেছেন হয়েছে? না, আমার মনে হয় না যে কোনোটাই পরিবর্তন হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে দুঃখের সাথে বলতে হচ্ছে। দেখেন, আমাদের বর্তমান সময় যারা, আমি কোনো রাজনৈতিক দলে জাস্ট না, আজও না, পরবর্তীতে থাকবো না, তবে আমি একজন ভোটার, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলে ভোটার দেওয়ার আমার অধিকার আছে, প্লাস আমার যাকে ভালো লাগে তাকে দিব। তবে বর্তমান সময় যারা উপদেষ্টা পদে আছে, আমার যতটুকু মনে হয় তারা, হ্যাঁ, এই যে আজকে কিন্তু আমাদের একটা 2 আগস্টে একটা হচ্ছে প্রোগ্রাম হবে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে, জুলাই যোদ্ধাদের নিয়ে, প্রায় হচ্ছে 600-এর উপরে জুলাই যোদ্ধা ওখানে উপস্থিত থাকবেন। তো আজকে এই বিষয়ে হচ্ছে আমরা উপদেষ্টা মহলের যারা আছে ম্যাক্সিমাম উপদেষ্টাদের কাছে গিয়েছিলাম দাওয়াত দিতে। তো অনেকের মানে মতামত শুনে এরকমটা মনে হলো যে তারা এখন 1 বছর হয়ে যাওয়ার ক্ষেত্রে তারা বর্তমান সময় জুলাইকে করছে না বা জুলাইকে ধারণ করছে না। হ্যাঁ, তারা প্রোগ্রাম করবে, তারা আমাদেরকে বলেছে জুলাই নিয়ে আমরাও প্রোগ্রাম করবো। তাহলে তাদেরটা প্রোগ্রাম, আমাদেরটা কি প্রোগ্রাম না? আমরা এখানে প্ল্যান করেছি যে আমরা 50 জন আহতকে অটোরিকশা দিব, প্লাস হচ্ছে 100 জনকে শিক্ষাভিত্তিক দিব, আর হচ্ছে প্রায় 600 জনকে আপনার হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়ার চিন্তা আমরা নিয়ে আসছিলাম। তো সেক্ষেত্রে আমরা আজকে আসিফ নজরুল স্যারের কাছে যাই, যার পর হচ্ছে তার কিছুক্ষণ সময় ওয়েট করে তার হচ্ছে রুমে ঢুকার পর তিনি এক পর্যায়ে আমাদেরকে বলতেছে যে মানে বলো কি বলবো। তো আমরা তাকে যখন কার্ডটা দিলাম দাওয়াতে, সেখানে হচ্ছে যত আমরা ছেলে পেলে মানুষ, বয়স অল্প, স্বাভাবিক আমাদের একটু ভুল হতেই পারে। তো হচ্ছে আমাদের যে ফরিদা ম্যাম, উপদেষ্টা ফরিদা ম্যাম যে আছে, তার নামটা একটু ভুল হয়েছে, যেমন হচ্ছে ফারিদা ম্যাম হয়েছে। তো এটা নিয়ে তিনি আমাদেরকে কোয়েশ্চেন করলেন, এক প্রকার হচ্ছে ধমকের মতোই আর কি। তো বললো যে এটা ভুল কেন হবে? তো আমরা বললাম যে স্যার দেখেন, আমরা তো বাচ্চা ছেলে পেলে, আপনাদের ছেলে পেলের মতোই, একটু ভুল হয়ে গেছে। বলতেছে ভুল হবে কেন? তোমরা এতটাও বাচ্চা না যে তোমাদের একটা নাম লিখতে ভুল হয়ে যাবে। মানে একটু আছে, মানে তার পরবর্তী সময়টা আমি আরেকটু পরবর্তী একটা টান নিয়ে আসি, যেমন হচ্ছে আসিফ মাহমুদ, তার হচ্ছে এপিএস যে আছে বর্তমান, হচ্ছে আইমান ভাইয়া। তো আইমান ভাইয়ের রুমে যখন আমরা যাই, এটা হচ্ছে আসিফ মাহমুদ, আসিফ স্যারের রুমের, হ্যাঁ, আসিফ নজরুল স্যারের মন্ত্রণালয়ে যাওয়ার পরবর্তী সময়। তো ওনার মন্ত্রণালয়ে যখন যাওয়ার পর ওনার পিএস আমাদেরকে দেখেই প্রথম, মানে আমরা যখন চিনতে পারি আমাদেরকে যে জুলাই যোদ্ধা, দেখেই প্রথম আগে বসতে দেয়, বলে যে তোমরা বসো তারপর কথা বলো। কিন্তু আসিফ নজরুল স্যারের রুমে যখন আমরা যাই, তখন তিনি আমাদেরকে এক প্রকার বসতেও দেয়নি। তিনি হচ্ছে তিনও ধারে আছে, আমাদেরকে দাঁড় করে রেখে কিছুক্ষণ হচ্ছে তর্ক বিতর্কের মাধ্যমে তিনি আমাদেরকে মানে বলতেছে যে, তো আমরা এখানে ডাক্তার ইউনূস স্যারকে প্রধান অতিথি হিসেবে রাখছি। আমরা বলছি যে তিনি না আসতে পারলেও আমাদেরকে বিবৃতি বার্তা দিবে, 2 মিনিটের হলো একটা বার্তা দিবে, এবং কি আসিফ ভাইও থাকবে আমাদের সাথে। তো তিনি বলতেছে যদি ইউনূস স্যারের বার্তা না দেয়, প্লাস হচ্ছে আসিফ মাহমুদ যদি না যায়, তাহলে আমিও যাবো না। তো আমি বললাম যে না স্যার, আপনাকে আসতে হবে। তো বলতেছে তাহলে তোমাদেরকে মিথ্যা বলতে হবে যে আমি যাবো। যদি মিথ্যা না বলি, তাহলে এটা বলতে পারবো যে আমি শিওর না যেতে পারবো কিনা। আমার সবচেয়ে বড় কষ্ট লেগেছে এখানে যে তিনি আমাদেরকে একবার পর্যন্ত বলেনি যে তোমরা বসে তারপর কথাটা বলো। তিনি আমাদেরকে দাঁড়িয়ে রেখে 2 মিনিটের মতো যা সময় দিচ্ছে, দেওয়ার পরে আবার ভাগিয়ে দিচ্ছে। তো এক পর্যায়ে আমার এটা সবচেয়ে বেশি কষ্ট লাগে যে আমরা রক্ত দিয়ে, অঙ্গ দিয়ে, আমাদের সব কিছু দিয়ে যাদেরকে আমরা উপদেষ্টা বানালাম, মন্ত্রী বানালাম, প্রধানমন্ত্রী বানালাম বা প্রধান উপদেষ্টা বানালাম, তারা হচ্ছে আমাদেরকে জুলাইকে ধারণ করছে ঠিকই, আমার এক প্রকার মনে হচ্ছে যে তারা হচ্ছে পাবলিককে দেখানো ধারণ করতেছে। যদি দেখানোর ধারণটা নাই করতো, তাহলে আমরা ওই মন্ত্রণালয়ে যাওয়ার পর আমাদেরকে তিনি দাম দিত না, এরকম কোনো অপশন ছিল না। অবশ্যই তার দাম দেওয়া দরকার ছিল। তিনি আমাকে এক প্রকার বসতে পর্যন্ত বলেনি আমাদেরকে। এটা সবচেয়ে বড় দুঃখজনক। আমি চাচ্ছিলাম না এই সব জিনিসগুলো পাবলিক করতে, তবে কষ্টের কারণে করতে হচ্ছে আর কি। না, তুমি তো পাবলিক করনি, তুমি জাস্ট তোমার যে দুঃখটা না, তোমার এই যে তোমরা যে যুদ্ধটা করেছে এই বয়সে,
আমরা তো 71 দেখেছি, তোমরা তার 71 দেখোনি, গল্প শুনছো, 74 দেখোনি, দুর্ভিক্ষ দেখোনি, এগুলো শুনছো। তো আজকে তোমার কাছে শুনে আমার ভালো লাগলো যে তুমি সত্যি কথা বলতে পারো। এই যে আরেকটা পয়েন্ট ধরি, দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস আছে, তিনি কিন্তু এক প্রকার আসিফ নজরুল স্যারের ছাত্রর মতো। তাহলে আমার এখান থেকে একটা জিনিস ধারণা হলো না যে ছাত্রর থেকে স্যারের থেকে ছাত্রর জ্ঞান বেশি। আমার কাছে বিষয়টা এরকমই মনে হলো যে স্যারের থেকে ছাত্রর জ্ঞান বেশি। ছাত্র বসতে বলো কিন্তু স্যার বসতে বললো না। আমরা আসলে চাচ্ছিলাম যে মানুষ আসলে কথা বলুক, কথা বললে অনেক কিছু বদলায়, কথা বললে অনেক কিছু প্রভাব পড়ে। ও ঠিক সরলটাই আছে, যে সরল মনে ও ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে গেছে, আজকে কিন্তু ওই মানুষটাই বসে আছে 1 বছর পরে। এটাই বলুন, সেটাই বলতে থাকেন। এখান থেকে আমার মনে হলো যে এক বছরে আমাদের পরিবর্তনটা হচ্ছে মূলত এখানে। আমার মনে হয় না যেমন কোন পরিবর্তন। আমার কাছে ছোট্ট গল্প বলি, বুঝছো? আমরা গল্পটা একটু শুনবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, গল্পটা মনে রাখবো, আমি তোমার গল্প আমরা এসেই গল্পটা শুনবো। দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন। আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমাদের সাথে কিছু গুণী মানুষ রয়েছেন, আমরা যাদের সাথে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম এবং খুবই তাৎপর্যপূর্ণ কথা শুনছিলাম। ইথুনবাবু ভাই, আপনার গল্পটা বাকি ছিল, গল্পটা শুনতে চাই। ওকে আমি একটা গল্প বলতে চাচ্ছিলাম যে ভুল করে কিন্তু 30 লক্ষ শহীদ বলে ফেলেছিল, ওখানে 3 মিলিয়ন বলে ফেলেছিল। তো ওই যে মিথ্যা দিয়ে শুরু করছো না, 54 বছর কিন্তু মিথ্যার কবলে তুমি আছো। তুমি আজকে যে আসিফ নজরুলের কথাটা বললা, ওনার কাছে ভালোবাসাটা না পেয়ে তুমি আঘাত পেয়েছে এইসব কারণেই। যখন 72-এ শেখ মুজিব দেশে আসে, তখন আসার পরে যখন দেশে উনি গ্রহণ করে, তখন কিন্তু একদলীয় ন্যায়তন্ত্র তৈরি করছে। তখন কিন্তু তোমার এই সংবাদপত্র অমুক টমুক সব বন্ধ করে দিয়েছে ওনাদের ইয়েতে। 74-এর দুর্ভিক্ষে এদিকে মানুষ না খেয়ে মরছে, আর ওর ছেলের বিয়া দিচ্ছে মনে করো অট্টলিকার মধ্যে। তো এইখান থেকে দেশকে তুমি কিভাবে নিয়ে আসবা? এই জিনিস কেনার জন্য ওদের নেচারগুলো ওইভাবে থেকে গেছে। কারণ তুমি একটু স্যারের কাছে গেছো, সে তোমাকে বলছে, কিন্তু অথচ তুমি একজন পিএসের কাছে গেছো, সে তোমাকে বসতে বলছে। পার্থক্যটা দেখছো তো বয়সে? অতএব তোমাকে এখান থেকে বুড়াদের হটাতে হবে, তোমাদেরকে আসতে হবে, দেশ তোমাদের হাতে নিয়ন্ত্রণ করতে হবে। আর সন্ধির যে প্রশ্নটা ছিল কি যেন, আমার এইটা নিয়ে একটা প্রশ্ন আছে যে আমি তো, আমার জন্ম তো অনেক পরে, মানে 90-এর কাছাকাছি সময়। আচ্ছা থাক, বয়স বলো না। হ্যাঁ, তো আমার জানতে চাই যে দেশে তো আসলে 7ই মার্চে শেখ মুজিবুর রহমান তো উনি তো ভাষণ দিলেন এবং উনি আমাদের দেশের যখন স্বাধীনতার অবিসংবাদিত নেতা ছিলেন, তাহলে 72-এ উনি ক্ষমতা না গ্রহণ করলে আর কি কোনো অপশন ছিল? ছিল, ওটা এটাতে না যায়, কারণ ফাজুদ্দিন বহুত ছিল, ওইদিকে বহুত ব্যাপার আছে, ওদের মধ্যে গণ্ডগোল। না, আমি জানি না, আমি আপনার কাছে জানতে চাই। ফাজুদ্দিন তো ওরাই তো দেশের ঘোষণা ছিল, অমক ছিল। 2 বছর পরে এসে তোমাকে তো 71-এ স্বাধীনের পর 72-এ আসছে না, ওনাকে তো অন্যভাবে নেওয়া হয়েছে। উনি কি আসলে 25শে মার্চ পালাইছিল না আতিথিয়া করে পালাইছিল? এটা বহুত ঘটনা আছে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন আছে আমার বাবু ভাইয়ের কাছে এবং সব দুজনের কাছেই। এটা বাবু ভাইয়ের কাছে, ওর কাছেও, হ্যাঁ, আমাদের গাজী ভাইয়ের কাছেও। সেটা হচ্ছে যে এখন তো মানে বাবু ভাই তো গান লিখেছে দেশটা তোমার বাপের না, এবং ভাইয়া তো বিএনপি সমর্থন করেন। বিএনপি সমর্থন না, আগে ওরাতে বিএনপি। ঠিক আছে, আমি জানতে চাই যে যদি নির্বাচন হওয়ার পরে বিএনপি ক্ষমতায় আসে এবং এই যেভাবে যে ঘটনা গোপালগঞ্জে ঘটলো, সামনে যদি কোনো নির্বাচিত সরকারের আমলে ক্রস ফায়ার হয়, যেটাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, এবং সেখানে যদি কেউ তার দেশটা তার বাবার ভাবতে পারে চায়, অথবা কে যদি অন্যায়কে প্রশ্রয় দেয়, অথবা আমি যেটা সবচেয়ে মনে করি যে আসলে গরিবের কষ্টের যে জায়গাগুলো, তখন কি আপনি যেভাবে এতদিন গান লিখে গেছেন, সেটা তখন কি আপনি সেভাবেই গান লিখবেন? একইভাবে আমি ওর কাছে জানতে চাই, তখন যদি অন্যায় হয় বা এখন অন্যায় হচ্ছে, তুমি কি এখন তো তুমি দাঁড়াচ্ছ, তো ভবিষ্যৎ তুমিও কি দাঁড়াবে নাকি অন্যায়ের বিরুদ্ধে? সেটা কি ভাই আগে বলবো না আমি আগে উত্তরটা দিব? আমি তোমাকে বলে দিই, তুমি আমারটা শুনে ভালো বলতে পারবা। আমি বলি, সবসময় কিন্তু এক হাতে তালি বাজে না, এক হাতে চুটকি বাজে। দেশটা 15 বছর যে রসাতলে ছিল, ওখান থেকে তুলে এনে সৃষ্টিটা 12 মাসে তো দেখতেছি। 12 মাসে তুমি, ওর কাছেও আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে যে আসিফের বাপ যেগুলো কাজ করতেছে, কুমিল্লাতে যাকে তাকে বের করে দিচ্ছে, টাকা পয়সা টেন্ডারের অমুক, ওকেই জবাব দিতে হবে। ওর কাছে আমার প্রশ্ন থাকবে, যদি বিএনপি আসে বা করে, অনেক পরিবর্তন আসবে। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সব কিছুতে বলে দিচ্ছে, কিন্তু আগে পাশে মানুষকে রাখেন, পাশে মানুষকে ভালোবাসেন, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই বলেছিল, মানুষের সঙ্গে থাকুন, মানুষকে সঙ্গে রাখুন। এই জিনিসটা আসবে, পরিবর্তন আসবে, হয়তো একটু টাইম লাগবে, কারণ এখানে অনেক কিছু গোজামিল আছে, রাষ্ট্রের বহুত কিছু গোজামিল আছে। 12 মাসের যে গোজামিল তৈরি হয়েছে, এই গোজামিল ঠিক করতে মিনিমাম আরও 24 মাস লাগবে।
তো কাকে ফেলে কাকে কি করবা, কারণ যখনই তুমি কাউকে ধরতে যাবে তুমি কিন্তু আবার প্রতিবাদে আসবে, কারণ ও তো মিথ্যা দিয়ে তোমাকে প্রতিবাদ তৈরি করাবে, ওকে মিথ্যা দিয়ে মাঠে নামাবে। এই কাজটা যাতে না হয় ওদিকে সজাগ রাখতে হবে। ওদিকে সজাগ থাকলে দেশে পরিবর্তন আসবে, কারণ এটা জুলাই আগস্ট যা ঘটেছে এই ঘটনা মানুষ ভুলতে পারবে না। কারণ মানুষ যেভাবে জোয়ার নিয়ে নেমেছে, ছোট্ট বাচ্চারা যেভাবে আমাদেরকে হেল্প করছে, ধরো যে 21, 22, 23, 24, 25, 26, 27 বাড়ি থেকে ছোট ছোট ওই পানির বোতল বাচ্চারা আঙ্কেল নেন, কাপড় ওই টিয়ার সেল মারছে, কাপড় ফেলছে, কাগজ ফেলছে, এগুলো তো ভুলবার না। তবে জনগণ যে নামতে পারে, জনগণ যে ছাত্র জনগণ যে কিছু করতে পারে, এটার কিন্তু ভূমিকা ওই সামনে বসে আছে। ওর বয়স কত? তো এখান থেকেই যেই সরকারে আসুক, এবার তোমার সাথে আসি, তাকে কিন্তু এখান থেকে একটা মুড নিতে হবে, তাকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে, চিন্তা করতে হবে। কারণ দেশটা কিন্তু কারো বাপের না, দেশটা আমাদের সবার, দেশটাকে সবাইকে ভালোবাসতে হবে। তোমাকে একটা ছোট্ট কথা বলি, এই সরকার আসার পরে একটা বন্যা হয়েছিল, সবাই যখন ঝেঁপে পড়ছে না, আমার যে কি ভালো লাগছে, এটাই বাংলাদেশ ছিল, এটাই কিন্তু বাংলাদেশ। দেখো দল মত সবাই, দেখো তুমি আমাদের ইয়েতে দেখো টিএসসিতে টাকা তুলে দেখো, আমার সময় অবশ্য টাকা কোনো হিসাব এখন আর পাওয়া যাচ্ছে না, এটারও আমার একটা ইয়ে আছে যে ওই টাকা কোনো গেল কই। তো যাই হোক, আমাদের দেশ কিন্তু এইভাবেই করতে হবে, সবাইকে, দেশটা আমাদের সবার। এখন ভাই উত্তরটা আমার ওই যে আপনি কি ওই যে অন্যায় প্রশ্ন ছিল দাঁড়াবেন নাকি ভবিষ্যতে যদি অন্যায় হয়? 100 না 100 কোটি, আমরা না, আমাদের গ্রুপটাই, আমাদের গ্রুপ সবসময় আমরা এখনো দাঁড়িয়ে আছি। জি, আচ্ছা, নেক্সট উত্তরটা হচ্ছে আমি ছোট করে আপনি যেটা বলেন আর কি, যে বর্তমান সময়ে যে ওরা যে ভুলটা করেছে, যে পরবর্তী সময় কোনো একটা রাজনৈতিক দল নির্বাচনের পর আসলে আবার এরকম ভুল করলে আমরা প্রতিবাদ করবো কিনা। দেখেন, আমরা জুলাই আন্দোলনে হাত হারিয়েছে একটা স্বৈরাচার শাসকের বিরুদ্ধে গিয়ে, কিন্তু তিনি দেশটাকে এমনভাবে গড়ে তুলেছিল যে সর্বোচ্চ স্থান, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্থান পর্যন্ত তার ব্যক্তি ছিল। তিনি দেশে লুটপাট, গুম, খুন, হত্যাকাণ্ড, দেখেন আমরা যদি চলে যাই সেই 8 সালের ঘটনা হচ্ছে আপনার হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের, প্রায় দেশপ্রেমিক 57 জন সেনাকে হত্যা করেছিল। সাপ্তাহ চক্র ঘটনা যদি চলে যায়, তাহলে হাজার হাজার আলেম উলামা ভাইদেরকে আপনার রাতে লাইট অফ করে দিয়ে ফায়ার করে মেরে ফেলা হয়েছিল। বিএনপির অনেক আপনার হচ্ছে অনেক বড় বড় নেতাদেরকে গুম করা হয়েছে, প্রায় বড় বড় নেতাদেরকে 17-18 বছর, সরি 17-18 বছর না, আপনার হচ্ছে 13-14 বছর করে, এরকম করে আবার তার একটু কম হবে এরকম অনেক ব্যক্তিকে আপনার হচ্ছে জেলে ছিল এতদিন, ফেলা হচ্ছে এখন বেড়েছে। আমি যদি বলি এমনি কোনো দলের পক্ষ না নিয়ে হলেও আর কি, এমনি পার্সোনালভাবে হচ্ছে বাবর ভাইকে আমার ভালো লাগে আর কি, আমি ওনার এক প্রকার ফ্যানও ধরতে পারেন। তো দেখা যাচ্ছে এমন কোনো বিএনপির সাপোর্ট না, আমি বাট হচ্ছে ওনার ফ্যান আর কি, চুনার ফ্যান বাবর ভাইয়া। হ্যাঁ, তো উনি অনেকদিন জেলে ছিল। তো এরকম ভাবে কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনা কিন্তু সবার উপর নিম্নভাবে অত্যাচার করেছে। তো তিনি অন্যায় করেছে বিদায় কিন্তু তার পক্ষে আমরা রাজপথে নেমেছি, প্লাস রক্ত দিয়েছি, হাত হারিয়েছি। তো বর্তমান সময় হচ্ছে যে আসিফ নজরুল স্যারের যে বিষয়টা বললাম, তিনি কিন্তু আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের রক্তকে করেই কিন্তু আসছে উপদেষ্টা। আমরা যদি রাজপথে না নামতাম, যদি আমরা রক্ত না দিতাম, যদি আমরা হাত না হারাতাম, তাহলে কিন্তু তিনি উপদেষ্টা হতে পারতো না। তো আমাদের অবদানের কারণে কিন্তু আজ তিনি উপদেষ্টা। তো তিনি আমাদের অবদানটাকে ভুলে যাওয়ার এক সাইডকে রেখে দেওয়ার চেষ্টা করছে, যার কারণে আমি আজকে প্রতিবাদ জানালাম। পরবর্তী সময় যদি অন্য কোনো রাজনৈতিক দল হোক, বিএনপি হোক, জামাত, দেখেন বিএনপি হচ্ছে বাংলাদেশ একটা অনেক বড় রাজনৈতিক দল, হয়তো পরবর্তী সময় আপনার হচ্ছে নির্বাচনে ফাঁস হয়ে আসতেও পারে, বা জামায়াতও আসতে পারে, বা নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন, আমাদের জীবন কিন্তু অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে। আমি মনে করি না যে আমার এই জীবন রেখে লাভ আছে। তো আমি সত্যের পথে গিয়ে কিন্তু একটা হাত হারিয়েছি, প্লাস জীবন অর্ধেক হারিয়ে ফেলেছি। পরবর্তী সময় যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন, আমার প্রতিবাদ থিম এরকমই থাকবে, আমি সবসময় সত্যের পথে থাকবো, প্রয়োজন আমার জীবন আমি দিয়ে দিব, তারপর সত্যের পথে থাকবো। আমার একটা প্রশ্ন আছে, আমি তোমাকে বলি, এই যে আমাদের উপদেষ্টা আসিফের বাবা যে কাণ্ডগুনা করছে, ওনার যে টেন্ডারের লাইসেন্স অমুক সমক হ্যান ত্যান, আওয়ামী লীগের লোককে নিয়ে সে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে, যেগুলো টেলিভিশনে দেখছি, সব কিছু মিলিয়ে তারপর লাস্ট ফিনিশিং তারা, ওর বাবা এমনই কাজ করতেছে যে ওর বাবার ভয়ে কুমিল্লার কোনো গ্রাম থেকে লোক পালাই যাচ্ছে। দেখেন ভাই, এখানে যদি আমি একটা অ্যানসার আপনাকে দেই, যেটা 100% সত্য না, আমি সেটার পক্ষে কখনোই না। তো এটা 100% সত্য, এটা 100% সত্য হচ্ছে এরকম যে মিডিয়া থেকে নিউজ করা হয়েছে যে তার বাবা এটা করেছে, তবে সেই মিডিয়া কিন্তু তার বাবার সামনে যে জিজ্ঞাসা করেন যে আপনি এটা করেছেন কিনা। আপনাদের কাছ থেকে শুনতে চাই, এক বাক্যে শেষ করতে চাই। বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই, এক বাক্যে যদি কিছু বলতে চান আতিকুল। আমরা সবসময় স্বৈরাচারের বিপক্ষে ছিলাম, আমরা সবসময় চাই এই দেশটা স্বৈরাচার হয়ে না উঠুক। এক স্বৈরাচারকে ভাগানোর জন্য আমরা অনেক ভাই আমাদের জীবন দিয়েছি, প্রায় 25,000 ভাই পঙ্গুত্ব বরণ করেছে। আমরা সবসময় চাইবো এই দেশ যেন
কোনো এক স্বৈরশাসক যেন শাসন না করে। আমরা চাইবো পরবর্তী সময় যেই রাজনৈতিক দলের ক্ষমতা আসুক কিনা, যদি তিনি স্বৈরশাসক হয়ে উঠতে চায়, আমরা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে সবাই একত্রিত হয়ে রাজপথে নেমে গিয়েছিলাম, ঠিক পরবর্তী সময় সেই রাজনৈতিক দলের বিপক্ষে হয়ে একত্রিত হয়ে রাজপথে নেমে যাবে। এক বাক্যে সন্ধি, এক বাক্যে একদম। আমি যেটা আগে বলছি, আমি বাংলাদেশ করি, কোনো দল না। এখন আমি বাংলাদেশ, ভবিষ্যতেও আমি বাংলাদেশ। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার চাই, সে যেন স্বৈরাচার না হয়ে যায়। আমার কথা হচ্ছে মানুষকে পাশে রাখেন, মানুষের পাশে থাকেন, দেশটা সবার, দেশটা কারো বাপের না। আমি বলেই তো দিয়েছি। আর যারাই গাদ্দারি করবে, অমুক করবে, আমাদের একটাই কথা বলে দেবো, দেশটা কারো বাপের। জি জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশটা আমাদের সবার, দেশটাকে ভালো রাখতে হবে সবাইকে।